সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, আমেরিকা ছেড়ে চীনের পথে জামায়াত, বাংলাদেশে ষড়যন্ত্রের গন্ধ, তারেককে বাঁচাতে প্রস্তুত হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শেখ হাসিনার আমলে ভারত থেকে ৮০,০০০ কোটি টাকার সহায়তা পেয়েছে বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, বেজেছে সাইরেন, মিলেছে সবুজ সংকেত। আজ রাত ২টার বিমানবন্দরে নামবেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মধ্যপ্রাচ্যের আগুনে ঝলসে যাবে বাংলাদেশ, চরম বিপদে ঢাকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, জেনারেল মাসুদ গ্রেপ্তার, এবার পালা ইউনূসের, তারেককে সাহায্য করবেন হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব, তেল দিয়ে শুরু, শেষ কোথায়, আরও সংকটে বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্রতিবেদন শুরু করা যাক বাংলাদেশের জাতীয় ত্রয়োদশ নির্বাচন পূর্ব পরিস্থিতি নিয়ে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন আন্ডার সেক্রেটারি অ্যালবার্ট টি গম্বিসের নেতৃত্বে এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত মোর্স এইচ ট্যান, নর্থ আমেরিকার মুসলিম উম্মার সেক্রেটারি জেনারেল ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আরমান চৌধুরী এবং নিউ ইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী নেতা ফয়সাল আলম। সেই সাক্ষাৎকারে জামায়াতের তরফে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুবারক হোসেন, ইঞ্জিনিয়ার ড জুবায়ের আহমদ, ব্যারিস্টার নজরুল ইসলাম, অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এবং ব্যারিস্টার আরমান আহমেদ বিন কাসেম। এটা শেষ নয়, ভোটের মুখে মুখে একটি অডিও ভাইরাল হয়। সেই অডিওতে একজন মার্কিন কূটনীতিককে বলতে শোনা যায়, জামায়াতে ইসলামী তাদের রাজনৈতিক ইতিহাসে সবথেকে ভালো ফল করতে পারে। সেই অডিও বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ঝড় তুলেছিল। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট একটি খবর প্রকাশ করে। প্রতিবেদনে লেখা হয়েছে, ২৪-এর গণ অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পরিস্থিতিতে মার্কিন কূটনীতিকরা ইঙ্গিত দিয়েছেন তারা পুনরুদ্ধিত ইসলামপন্থী আন্দোলন বা নবোদ্যম ইসলামী দলগুলির সঙ্গে কাজ করতে আগ্রহী। গত ১ ডিসেম্বর বাংলাদেশের মহিলা সাংবাদিকদের সঙ্গে এক গোপন বৈঠকে ঢাকায় এক মার্কিন কূটনীতিক বলেন, দেশ ইসলামী ধারায় ফিরেছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামী তার ইতিহাসে ভালো ফল করতে পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও সফল কূটনীতির সুবাদে গত এক যুগে ভারতের কাছ থেকে প্রায় ৮০,০০০ কোটি টাকা, ৬.৫ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের রেকর্ড উন্নয়ন সহায়তা পেয়েছে বাংলাদেশ। সম্প্রতি ভারতের লোকসভায় দেশটির সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়েছে। গত শুক্রবার ভারতের লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানান, ২০১৪ সাল থেকে গত ১২ বছরে প্রতিবেশী ও জনগণকেন্দ্রিক নীতির ভিত্তিতে বাংলাদেশকে মোট ৬.৫ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। কোথায় ব্যবহার হয়েছে এই অর্থ? শেখ হাসিনার আমলে ভারতের এই ঋণ ও অনুদান সুপরিকল্পিতভাবে দেশের অবকাঠামো, বিদ্যুৎ এবং যোগাযোগ খাতের রূপান্তরে ব্যবহার করা হয়েছে। আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথ, মোংলা বন্দর পর্যন্ত রেল লাইন নির্মাণ এবং কুলাউড়া শাহবাজপুর লাইন সংস্কার কাজ। কয়েকশো বিআরটিসি বাস ও ট্রাক সংগ্রহ করে পরিবহন খাতকে আধুনিকরণ করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালন লাইন ও আন্তদেশীয় বিদ্যুৎ গ্রিড নির্মাণ করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছেন শেখ হাসিনা। বিশ্লেষকদের মতে ভারতের এই বিপুল সহায়তা কোনো একতরফা দান নয়, বরং এটি শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আদায় করা উইন উইন পার্টনারশিপ। ভারতের সাথে ছিটমহল সমস্যার শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আদালতে লড়াই করে সমুদ্রসীমা জয় করার মতো ঐতিহাসিক সাফল্যগুলো প্রমাণ করে যে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখেই এই কূটনৈতিক সুফল আনা সম্ভব হয়েছে।
লোকসভায় দেওয়া বক্তব্যে ভারতীয় প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে এই সহায়তার মধ্যে বড় লাইন অফ ক্রেডিট, ঋণ ছাড়াও বিভিন্ন প্রকল্পভিত্তিক অনুদান, মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশি পণ্য তৃতীয় দেশে রপ্তানির ক্ষেত্রে ভারতের বন্দর ব্যবহারের সুবিধা দেওয়ার বিষয়েও দুই দেশ ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। রাজনৈতিক অপপ্রচার ও গুজবের বিপরীতে দৃশ্যমান এই পরিসংখ্যানই প্রমাণ করে যে শেখ হাসিনা সুসম্পর্ককে দেশের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পেরেছিলেন। অনেকটাই দেরি হয়েছে, আর দেরি করা উচিত হবে না। দিল্লিতে থাকাকালীন তিনি দলের নেতা কর্মীদের হাত ধরার আহ্বান জানিয়েছিলেন, বলেছিলেন মাঠে নামার কথা। একটা পক্ষ দলটি জাতীয় রাজনীতি থেকে মুছে ফেলার চক্রান্ত করছেন। তাদের সেই চক্রান্ত ব্যর্থ করতে বদ্ধপরিকর বঙ্গবন্ধু কন্যা। এতদি দেশের বাইরে থেকে লড়াই করেছেন, লড়াই নিজের সঙ্গে নিজের, লড়াই প্রতিবন্ধকতার বিরুদ্ধে, এবার লড়াই দেশে ফিরে। আগামী ২৬ মার্চ বাংলাদেশে ফিরছেন আওয়ামী লীগ সুপ্রিমো শেখ হাসিনা। তার একটা ইঙ্গিত তিনি দিয়েছিলেন পবিত্র ঈদে। ঈদের দিন সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। দেশবাসী তথা দলীয় কর্মীদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় তিনি আক্ষেপ করেছেন উৎসবের দিনে দেশে থাকতে না পারায়। একই সঙ্গে সংকল্প ব্যক্ত করেছেন স্বদেশ প্রত্যাবর্তনের, অঙ্গীকার করেছেন নতুন বাংলাদেশ করার। হাসিনার কথায় গোটা বাংলাদেশ এখন কারাগার, সেই জেলখানা থেকে তিনি দেশকে মুক্ত করবেন। তিনি আরও বলেছেন, স্বদেশ থেকে দূরে থেকেও আজকের পবিত্র ঈদের দিনে প্রত্যাশা করি দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক, দেশের প্রতিটি খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কাছে ঈদ উৎসব হয়ে উঠুক। আমি সবসময় চেষ্টা করেছি আমার দেশের মানুষের মৌলিক চাহিদা যেন পূরণ হয়, তারা যেন পরাজিত না হয় দারিদ্র্যের কাছে, পরাজিত না হয় দেশ বিদেশের ষড়যন্ত্রের কাছে। এর আগে তিনি ৩টি তারিখের কথা উল্লেখ করেছিলেন, ৭, ১৭ এবং ২৬ মার্চ। ৩টি দিন বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ও মুক্তির ডাক দিয়েছিলেন। সেই ভাষণেই তিনি উচ্চারণ করেছিলেন তার ঐতিহাসিক উক্তি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ১৭ মার্চ হল শেখ মুজিবের জন্মশতবার্ষিকী। অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ তাদের প্রাতঃস্মরণীয় নেতাকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ পায়নি। ঢাকায় ধানমন্ডি ৩২-এ মুজিবুর রহমানের বাড়ি, যেটি জাতীয় সংগ্রহশালা ছিল, সেটি ভেঙে গুড়িয়ে দিয়েছিল উগ্রবাদী লোকজন। আর ২৬ মার্চ বাংলাদেশের জাতীয় দিবস তথা স্বাধীনতা দিবস। হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলি স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং অন্যত্র দিনটি উদযাপনের সুযোগ পায়নি। স্মৃতিসৌধে এবং অন্যত্র স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার হন আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী। লক্ষ্য করলে দেখা যাবে ৩টি দিনের মধ্যে ৭ এবং ১৭ তারিখ অতিক্রান্ত হয়েছে, রয়েছে ২৬ মার্চ। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে বারে বারে দেশে ফেরার বার্তা দিয়ে দিল্লিতে তার থেকে যাওয়া দলের তৃণমূল স্তরের নেতাদের মনে একটি নেতিবাচক বার্তা দিচ্ছে, তাদের মনোবল তলানিতে চলে যাবে। সামনেই স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচনেও যদি লিগাররা লড়াই করতে না পারে তাহলে দল জাতীয় রাজনীতি থেকে এক প্রকার নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই আর দেরি করা যাবে না। দলীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে আগামী ২৬ মার্চ সকালে দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ বিমানে রওনা হবেন। দুপুর নাগাদ তিনি অবতরণ করবেন ঢাকায় হজরত শাহজালাল বিমানবন্দরে। তার অবতরণ করবেন স্বাধীনতা দিবসের দিন। হাসিনার প্রত্যাবর্তন দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল স্তরের নেতাদের অক্সিজেন দেবে। ইতিমধ্যে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হচ্ছে, তবে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। প্রতিবেদন শুরু করা যাক ব্রিটেনের আয়রন লেডি মার্গারেট থ্যাচারের যুদ্ধ নিয়ে একটি উদ্ধৃতি দিয়ে। থ্যাচার বলেছিলেন, যুদ্ধ কখনোই একটি দ্বীপের মতো বিচ্ছিন্ন থাকে না। এই দাবানলের মতো তার চারপাশের সব কিছুকে সে গ্রাস করতে উদ্যত হয়। থ্যাচারের এই মন্তব্য বৈশ্বিক বাস্তবতায় আরও বেশি সত্য বলে মনে হয়, কারণ আধুনিক বিশ্বে যুদ্ধ ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং ক্ষেপণাস্ত্রের অস্ত্র যেখানে শোনা যায় তার অর্থনৈতিক প্রতিধ্বনি অনেক সময় হাজার হাজার কিলোমিটার দূরের দেশেও পৌঁছে যায়। ইরানকে ঘিরে বর্তমান সংঘাত সেই বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। আমেরিকা ও ইরানের এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তার অভিঘাত তেল আভিভ বা ওয়াশিংটনে সীমাবদ্ধ থাকবে না, বরং ধাক্কা এসে লাগতে পারে ঢাকার অর্থনীতিতেও। এই জায়গাতে বাংলাদেশের উদ্বেগ শুরু হয়।
বাংলাদেশ এমন এক সময়ে দাঁড়িয়ে আছে যখন দেশটি অর্থনৈতিক চাপ, রাজনৈতিক রূপান্তর এবং বিশ্ববাজারের অনিশ্চয়তার রুদ্ধ দিয়ে যাচ্ছে। এর মধ্যে যদি মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও বড় আকার নেয়, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য হবে মরার অপরে খাড়ার ঘা। যুদ্ধের প্রথম প্রভাব সাধারণত দেখা যায় জ্বালানি বাজারে। ১৯৭০ সালে তেলকে অস্ত্র হিসেবে ব্যবহারের কারণে দাম বেড়েছিল ৩০০%। কারণ বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ধমনী হল পারস্য উপসাগরের সরু কিন্তু অত্যন্ত কৌশলগত জলপথ হরমুজ প্রণালী। বিশ্বে যত তেল সরবরাহ হয় তার ১/৫ এই প্রণালী দিয়ে প্রবাহিত হয়। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখানোর বিষয়ে আগামী ৯ এপ্রিল শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত। তার বিরুদ্ধে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মঈনুদ্দিন চৌধুরী আসামির উপস্থিতিতে এ শুনানি অনুষ্ঠিত হবে বলে নির্দেশ দিয়েছেন। ২০০৭-৮ সময়ের তত্ত্বাবধায়ক সরকারের সময়ের আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী 5M ইন্টারন্যাশনাল নামের একটি রিক্রুটিং এজেন্সির এমডি। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির টিকেটে ফেনী ৩ আসন থেকে এমপি হয়েছিলেন। ওই কোম্পানির মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগেই গত ১১ মার্চ মাসুদ উদ্দিন চৌধুরী সহ অন্যদের বিরুদ্ধে এ মামলা করে দুদক। মঙ্গলবার রাজধানী পল্টন থানায় দায়ের করা একটি মানব পাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় পুলিশের আবেদনের পর আদালত তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। সোমবার গভীর রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা বাড়িধারা ডিওএইচএস এলাকায় তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। প্রাক্তন এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তারা সরকার কর্তৃক নির্ধারিত ৭৮,৯৯০ টাকার চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করে মালয়েশিয়ায় শ্রমিক রিক্রুটের জন্য এজেন্ট হিসেবে নিয়োগ পান। নিয়োগের পর তাদের থেকে আরও টাকা দাবি করতেন। তার মাথায় হাত ছিল একদলীয় এমপির। প্রাক্তন এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ৭,১২৪ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর ক্ষেত্রে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষার নামে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ নিয়ে মোট ১১৯,৭০,৭০,০০০ টাকা আত্মসাৎ করেছেন। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের তরফে আদালতে বলা হয়েছে, অভিযুক্তের জামিন মঞ্জুর করলে তিনি তদন্তে প্রভাব খাটাবেন, কারণ তার সঙ্গে বিএনপি সরকারের এক মন্ত্রীর ঘনিষ্ঠতা রয়েছে। কে এই মাসুদ উদ্দিন চৌধুরী? ২০০৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন এই মেজর শাহাবুদ্দিন চৌধুরী। ১/১১ পট পরিবর্তনের পর তার পদোন্নতি হয়েছিল। তিনি মেজর থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হন। সেই সময় আলোচিত গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয়ক কমিটির সমন্বয়ক ছিলেন। কমিটির প্রধান ছিলেন সেই সময়ের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম.এ. মাতিন। তবে জরুরি অবস্থায় ওই সময়ে পর্দার আড়াল থেকে জেনারেল মাসুদি যৌথ বাহিনীর কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিচালনা করতেন বলে একটা ধারণা তৈরি হয়। বলা হয় ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সেনা কর্মকর্তাদের একজন ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী।